রাজনৈতিক অঙ্গনে দেখা যাচ্ছে নির্বাচনী আবহ। ডিসেম্বরের নির্বাচন ধরে সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করেছে। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানিয়েছে, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচন কখন হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর। এখন প্রশ্ন হলো, বিএনপির প্রত্যাশার সাথে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে কি? ডিসেম্বরেই কি নির্বাচন? এই শিরোনামে আজ আলোচনা করব। আমি ফাইনাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন সম্মানিত অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম। আরও আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ LDP ও মুখপাত্র 12 দলীয় জোট। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বিএনপি মহাসচিব জানালো যে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানিয়েছে, নির্বাচন কখন হবে সেটি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর। বিএনপির প্রত্যাশার সাথে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে কি? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সহ আলোচক হিসেবে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদের এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনে চাওয়ার কি ঐক্যমত পোষণ করবে কিনা, তাই তো? তো এখন আমরা তো ডিসেম্বরে না, আমরা চেয়েছিলাম আসলে আগস্টে নির্বাচন। 5ই আগস্ট একটি স্মরণীয় দিন এবং ফ্যাসিস্ট হাসিনার পতনের দিন। সেদিন বাংলাদেশের জনগণের যে বিজয় অর্জিত হয়েছিল, আমরা মনে করেছিলাম সেদিন নির্বাচনটা হলে এটা একটা ভালো একটা বিষয় থাকতো এবং সেটা স্মরণীয় হয়ে থাকতো। তো যাই হোক, আমরা অবশ্যই দ্রুত নির্বাচন চেয়েছি, তার আগে কিছু সংস্কারও চেয়েছি। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের লক্ষ্যে কিছু সংস্কার আমরা চেয়েছি এবং তারপরে নির্বাচনের কথা। তো দীর্ঘদিন থেকে আমরা সরকারের কাছে এই রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপটা আমরা চেয়ে আসছিলাম, কিন্তু আমরা একটা ধারণা পেয়েছিলাম, কিন্তু রোডম্যাপ পাইনি। তো যাই হোক, গতকালকে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে যখন প্রধান উপদেষ্টার সাথে একটি স্মারকলিপি দিতে গেলেন বা একটা কথা বলতে গেলেন, তখন আপনার এই বিষয়টা সামনে চলে আসে এবং আমরা বলেছি, প্রধান উপদেষ্টা আমাদেরকে, আমরা দেখেছি গণমাধ্যমে যে আশ্বস্ত করেছেন ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্যেই তারা সেভাবে কার্যক্রম চালাচ্ছে। এখন অন্যান্য রাজনৈতিক দল, আমরা তো অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ অব্যাহত রেখেছি এবং তাদের সাথে যে আলোচনা, সেই আলোচনার সাথে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যের কোনো অমিল আমরা খুঁজে পাই। আপনি নিশ্চয় অবগত আছেন, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি বলেছেন, মৌলিক সংস্কার না করে ভোট করলে নির্বাচনকে গণহত্যা করা হবে। গণহত্যা করা হবে কিনা সেটা উনি কি কোন প্রেক্ষিতে বলেছেন আমি জানি না, তবে এটা গণহত্যা নয়। 71-এ গণহত্যা করেছিল, গণহত্যার সহযোগী কারা সেটা জনগণ জানে, সেই জিনিসটা আমরা অবতারণা করতে চাই না। তবে আমরা যে জিনিসটা বলতে চাই যে সংস্কার তো অবশ্যই প্রয়োজন। আমাদের আগে কে সংস্কারের কথা বলছে বাংলাদেশে? 2016 সাল থেকে আমরা সংস্কার করছি। সব সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে এই বিষয়ে কি তাদের ম্যান্ডেট আছে? তাদের ম্যান্ডেট নেই। আমরা বলেছি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের লক্ষ্যে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং সেই কারণেই এই হাসিনার পতনের পর আমরা পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন চাইনি। আমরা যৌক্তিক সময় দিতে চেয়েছি সেই সংস্কার বাস্তবায়নের জন্য, কিন্তু সরকারের যে একটা ধীর গতি, স্লথ গতির কারণে এটা কিন্তু একটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে নানান ইস্যু কিন্তু সামনে চলে আসছে। কেউ কেউ এই সুযোগে নন ইস্যুকে ইস্যু বানিয়ে একটা পরিস্থিতি তৈরি করে একটা এমন একটা অবস্থা তৈরি করছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে। এই সুযোগটা কিন্তু ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলের যে পালাতক যারা নেতাকর্মী আছে তারা নিচ্ছে, বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে, চক্রান্ত হচ্ছে। আর এই সরকারও তো এই পরিস্থিতির উপরে আপনার নিয়ন্ত্রণ করতে পারছে না, যে কারণে আমরা বলছি যে নির্বাচনটা
অতি দ্রুত হওয়া প্রয়োজন। জামাতে ইসলামী যে কথাটা বলেছে যে সেটা তাদের নিজস্ব মূল্যায়ন, এখন জামাতে ইসলামের মূল্যায়ন দিয়ে তার অন্যান্য সকল রাজনৈতিক দলের মূল্যায়ন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে গণহত্যার বিচার, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপর মৌলিক সংস্কার নিশ্চিত করে তারপর নির্বাচন। তাহলে 5-7 বছর লেগে যাবে। বাংলাদেশে 5-7 বছর অনির্বাচিত সরকার থাকবে? আমরা তো এইটাও প্রশ্ন রেখেছি যে এই যে 6 মাস অতিক্রান্ত হলো, 6 মাসে এই গণহত্যার বিচার কোন পর্যায়ে যে পৌঁছেছে, অগ্রগতিটা কি? আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের যে ব্যাপার, এটা তো আমরাও চাই। আমরা তো জেনেছিলাম যে এই যে কি আন্তর্জাতিক যে অপরাধ আদালত ট্রাইব্যুনাল, সেটার যে আইন পরিবর্তন হচ্ছে, তখন বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা সে আইনের মধ্যে যে মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত বা কোনো সংগঠনের লোকজন যদি জড়িত থাকে, সেই সংগঠনকে নিষিদ্ধ করার একটা বিধান আমরা জেনেছিলাম যে সেই আইনে থাকবে। সেটা ক্যাবিনেটে বিএনপির বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। আমি বলছি সেই ক্যাবিনেটে যে যখন এটা উঠলো, আমরা দেখলাম রহস্যজনক কারণেই সেই বিধানটি ওই আইন থেকে তুলে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। তো এটা প্রশ্ন আসবে কেন? তো ওইটা থাকলে তো আওয়ামী লীগ আদালত কর্তৃক তো নিষিদ্ধ হয়ে যেত। তারা তো মানবতা বিরোধী অপরাধ করেছে। আর আপনি যে প্রশ্নটি করলেন যে বিএনপি চায় না, বিএনপি চায় না, এটা ভুল ধারণা, ভুল কথা। বিএনপি চায়, কিন্তু কোনো প্রজ্ঞাপন দিয়ে, কোনো নির্বাহী আদেশ দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে আমাদের বক্তব্য আছে। সেটা আইন যদি থাকে, আইনের বলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। জনগণ যদি নিষিদ্ধ করে দেয় তাহলে তো নিষিদ্ধ হয়ে যাবে। এখন যদি কোনো প্রজ্ঞাপন দিয়ে বা সরকারি নির্দেশনা দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জামাতে ইসলামীকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছিল, তো কি হয়েছে? পরবর্তীতে জামাত ইসলামী আবার রাজনৈতিক কর্মকাণ্ড ফিরে পেয়েছে না। আপনারা প্রক্রিয়ার ভেতর দিয়ে যে নিষিদ্ধ করতে চাইছেন, আমরা এটা আইনগত প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নরঘাতক, এই আপনার গণহত্যাকারী, গণশত্রুর দল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, সেটা আমরা চাই। জানাচ্ছি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা বর্তমান বাস্তবতায় দেখতে পাচ্ছি বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইছে, জামায়াত ইসলামী আবার বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে গণহত্যার বিচার নিশ্চিত করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, মৌলিক সংস্কার করা হবে, তারপর নির্বাচন। সমন্বয় কিভাবে করবে সরকার? বৈষম্য বিরোধী যারা জামাত ইসলামী, এরা তো একই সুরে কথা বলতেছে। তারা তো জাতীয় নির্বাচন তো দূরবর্তী পর্যায়ে হোক বা না হোক কিছু যায় আসে না। তারা বলতেছে বিচার আগে হইতে হবে, আবার মাঝখানে বলল সমস্ত স্থানীয় সরকারের নির্বাচন আগে দিতে হবে, আবার বলতেছে গণভোট দিয়ে সংবিধানের ইয়ে করবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবে, আরেকটা প্রস্তাব। এই যে একটা সব বিষয়ে যে একটা মতামত দিচ্ছে, তারা কি এগুলো বুঝে শুনে দিচ্ছে? তারা কি বুঝতে পারছে না? ডেভিল হান্টটা এতদিন পরে কেন শুরু করলো? এটা তো শুরু হওয়ার কথা ছিল 8 তারিখের পর থেকেই। সবাই যার যার মতো করে পালিয়ে গেল এবং পালিয়ে যাওয়ার সুযোগটা করে দিলেন। এখন এসে বলতে যে কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে তো একটা বিরাট রহস্য আমরা দেখতে পাচ্ছি। এই সরকার যত দেরি করবে তত রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কারণ তাদের এখন নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ নাই আপনার আইনশৃঙ্খলা বাহিনীতে, নিয়ন্ত্রণ নাই প্রশাসনের মধ্যে, নিয়ন্ত্রণ নাই বিচার বিভাগের মধ্যে, নিয়ন্ত্রণ নাই বাজার নিয়ন্ত্রণে। আপনি জনগণকে তো প্রত্যেক দিনে নানান রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছেন, এবং প্রত্যেক দিন যে শত শত হাজার হাজার মানুষদের রাস্তায় নামছে তাদের দাবি দাওয়া নিয়ে। এগুলোকে এই সরকার করার কথা? তারা কেন এত সব দায়িত্ব নিচ্ছে? তারা বললেই তো পারে যে ভাই এটা আমরা পারবো না। এটা যখন আসবে রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার, এগুলো একজনও বলেছে। তারা এগুলো নিয়ে 2-3 দিন ধরে খেলে, পরে গিয়ে একজন প্রতিনিধি যায়, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, আংশিক মানে হয়তো মানেও না। তো এটা তো কোনো শেষ নাই। তো এই সরকার তো ইচ্ছে করে, আমার কাছে মনে হয়েছে দেশের মধ্যে একটা গোলযোগ। একদিকে তো দিল্লিতে বসে শেখ হাসিনা এগুলো করতেছে, তার এখানকার যারা এখনো রয়ে গেছে পেটুয়া বাহিনী নানান জায়গায় নানানভাবে, আর এখানে আমরা বসো তার সাথে তাল মিলিয়েছি। জনাব সুব্রত চৌধুরী, আমি আপনার বক্তব্যকে কোট করছি। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু এভাবে চলতে পারে না। এখনই সিদ্ধান্ত নিতে হবে। প্রতিদিন সন্ধ্যায় মনে হয় সরকার চালাচ্ছেন অন্য কেউ। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এনাফ ইজ এনাফ। আপনি যে এখনই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, বর্তমান বাস্তবতায় সেটি সম্ভব কি? অবশ্যই করতে হবে, না হলে তো আমাদের সবারই বিপদে ফেলা ভাই। এটা বুঝতে পারছেন না আপনি?
এই সরকারকে যেহেতু আমরা সবাই মিলে ওন করি এবং আমরা এই সরকারের কি আছে বলেন? তার তৃণমূলে কিছু আছে? তাকে তো নির্ভর করতে হয় টিউনের উপর, ওসির উপর, এসপির উপর, ডিসির উপর। রাজনীতি কোনো শক্তি ছাড়া একটা দেশ চালানো যায়? 6 মাস তো হয়ে গেছে। এর বাইরেও যদি আপনি সময় চান তাও তো আমরা দিতে রাজি আছি। অবশেষে অরিন্দম কহিল বিষাদে ডিসেম্বরে হইতে পারে। তারপরে আবার আপনার শফিক প্রেস সেক্রেটারি, সেই তো মনে হচ্ছে সেই রাষ্ট্র পরিচালনা করতে, সে বলতেছে সবাই একমত হইলে ডিসেম্বরে হইতে পারে, না হয় এটা জুনও হইতে পারে। উনি কি বলার? ওনার কাছ থেকে চাইছে? উনি কি সরকারের মুখপাত্র? উনি তো উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এখানে রেজওয়ানা আছে, শুনেছিলাম উনি সরকারের মুখপাত্র। উনি কথা বলুক, তাও তো হয়। সব কথা তো প্রধানমন্ত্রী বলতে হবে না। তবে কালকে বিএনপির মহাসচিব বা বিএনপির প্রতিনিধি দল যাওয়ার পরে যে মেসেজটা আমরা পেলাম, তাতে আমরা কিছুটা আশ্বস্ত হতে চাই। আমরা মনে করি এখনই তিনি একটা সুন্দর ডিসিশন নিতে যাচ্ছেন এবং বলেছেন আগামী 15 তারিখ বা তার আশেপাশে রোডম্যাপ ঘোষণা করা হবে। কিন্তু জনাব সুব্রত চৌধুরী, আমরা 14, 18, 24 নির্বাচনের প্রসঙ্গ টেনে যদি বলি, আমরা দেখেছি 3টি বিতর্কিত নির্বাচন হয়েছে। একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং সর্বজন গ্রাহ্য নির্বাচন নিশ্চিত করার জন্য কতটুকু সংস্কার প্রয়োজন? তার জন্য নির্বাচন কমিশন আছে। হ্যাঁ, আপনি তাকে শক্তিশালী করেন, তার স্বাধীনতা দেন সামগ্রিক বিষয়ে। অতীতে তো আমরা দেখতাম নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং কোনো কোনো ক্ষেত্রে সেনাবাহিনীও তাদের নিয়ন্ত্রণে কথা ছিল। কিন্তু আমরা তো 2014, 18 বা 24 এগুলো তো সবাই তো দলদাসেই পরিণত হয়েছিল। এবার সেটা হবে না। এবার সেটা হবে না। অবশ্যই একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবং সেটা আজকেও দেখেছেন, বিদেশের প্রতিনিধির সাথে বলেছে যে আগামী নির্বাচন পৃথিবীর মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তারা কমিটমেন্ট দিচ্ছে। এবং নির্বাচন কমিশন কাজ করছে, তারা তো বসে নাই। সুতরাং বিএনপি অনেক সময় বলে না যে 2-1 মাস আগেও হইতে পারে, তা না হলে সর্বশেষ ডিসেম্বর পর্যন্ত বিএনপি যেটা বলছে, এটা আমরা যারা আছি যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে আমাদেরও সেই একই বক্তব্য। আশা করি এইটাকে নিয়ে আর বিতর্ক সৃষ্টি করার কোনো কারণ নাই। আপনি দল করবেন, তারপরে আপনি নির্বাচন করবেন, স্থানীয় পরিষদ ওদের দিয়ে কিংস পার্টি করবেন। প্রশ্ন আছে জনাব সুব্রত চৌধুরী, পরে অংশে ফিরছি আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি। কিংস পার্টি করার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা সম্ভব হবে না বাংলাদেশে। অতীতেও কোনো কিংস পার্টি এটা করতে পারে নাই, আগামীতেও পারবে না। সুতরাং আপনারা এইটা নিয়ে বেশি লম্পজম্প করবেন না। কিংস পার্টি নিয়ে আমার সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে আপনার কাছে। জনাব শাহাদাত হোসেন সেলিম, নির্বাচন নিয়ে আপনাদের ভাবনাটা জানতে চাই। কিছুদিন আগে আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না হলে আন্দোলনে নামবেন আপনারা। এই মুহূর্তের ভাবনা কি? ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচকদের ধন্যবাদ। আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে আমরা জুনের মধ্যে নির্বাচনটা দাবি করেছি এবং আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকেও বলেছি যে আমরা যদি দেখি যে নির্বাচনটাকে প্রলম্বিত করার কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র অথবা উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছু করে থাকে, তাহলে আমরা আন্দোলনের মাঠে নামবো। অলরেডি আমরা এই বিষয় নিয়ে আমরা মিটিং সমাবেশ শুরু করেছি, আমরা আমাদের বক্তব্য দেওয়া শুরু করেছি এবং শেষ পর্যন্ত আপনার সরকার সুনির্দিষ্টভাবে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেবেন। এটা প্রধান উপদেষ্টা 2-3 দিন আগে একটা বিদেশি সংবাদ সংস্থাকে বক্তব্যটা দিয়েছেন, আমরা এটা মেনে নিয়েছি। পরবর্তীকালে আপনার ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন দেখা করেছেন বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্বে, তখন বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে সরকারের সম্মতি রয়েছেন। এখন সমস্যা হলো আমাদের একদম এটা সমস্যার অন্তহীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনার এই প্রেস সচিব। এই প্রেস সচিবের আসলে কি পদমর্যাদা, এটা কি অ্যাবাভ প্রধান উপদেষ্টা কিনা মাঝে মাঝে আমাদের কাছে মনে হচ্ছে আর কি। কারণ উনি বলতে চাচ্ছেন যে সব দল একমত হলে, এখন উনি সব দল বলতে কি বোঝাচ্ছেন আমি বুঝি না। বাংলাদেশে এই মুহূর্তে ধরেন প্রায় মোর দেন 45 নিবন্ধিত রাজনৈতিক দল আছে। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো আদৌ সম্ভব হবে কি? না, আমাকে একটু বলতে দেন। এখানে 45টার উপর রাজনৈতিক দল আছে নিবন্ধিত, তার মধ্যে অন্তত 25টি বা 30টি রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড নাই এবং এগুলো কাগজে একটা রাজনৈতিক দল। এখন ওরা যদি বলে যে আমরা নির্বাচন আরও 5 বছর পরে চাই, তাহলে কি প্রধান আপনার উপদেষ্টার যে আপনার প্রেস সচিব সেটাই মিন করছেন? আমরা মনে করি যে আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, এই সরকারের বিরুদ্ধে গত 2-3 বছর পর্যন্ত যুগপৎ আন্দোলন করেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের মধ্যে একটা ঐক্যমত্য আছে যে আমরা দ্রুত নির্বাচন চাই
এবং দ্রুত নির্বাচন চাই আমরা যে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য, এটার জন্য না। এই সরকারকে উদ্ধার করার জন্য আমরা নির্বাচনটা চাই, কারণ সরকারটা হাবুডুবু খাচ্ছে। সরকার মাঝ সমুদ্রের উপরে হাবুডুবু খাচ্ছে, কোনো দিকে যেতে পারছে না, না সামনে আগাতে পারছে না পিছনে যেতে পারছে। যেই কারণে আমরা চাই যে যত দ্রুত নির্বাচন হবে ততই দেশ, জাতি এবং জনগণের জন্য মঙ্গল, এই সরকারের জন্য মঙ্গল, এই সরকারের উপদেষ্টার জন্য মঙ্গল। এখন একটা দুটো রাজনৈতিক দল যেমন জামায়াতে ইসলাম সকাল এক কথা বলে, দুপুর এক কথা বলে, বিকাল এক কথা বলে নির্বাচন সম্বন্ধে, একবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, আবার আওয়ামী লীগের বিচার দাবি করে। এই রাজনৈতিক দলটি তার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত কখনোই কোনো সুনির্দিষ্টভাবে যদি আমি বলি তাহলে তারা কোনো সঠিক সিদ্ধান্ত নেয় নাই। সবসময় তারা স্রোতের বিপরীতে ভুল সিদ্ধান্তটা নিয়েছেন। এখন এই সরকারের কাছে আমরা কিছু সংস্কার আশা করছিলাম, কিন্তু এই সরকার গত 6 মাস যাবৎ তাদের নিজস্ব মন্ত্রণালয়ে নিজস্ব কর্তৃত্বের অধীন যেগুলো আছে সেসব কোনো ক্ষেত্রে ন্যূনতম কোনো সংস্কার করতে পারে নাই, এবং সংস্কার করার মতো যোগ্যতা এই সরকারের অধিকাংশ উপদেষ্টার মধ্যে নাই। এই অনেকগুলো উপদেষ্টা তারা হঠাৎ আপনার ঝড়ে বক পড়ার মতো অবস্থা হয়েছে, উপদেষ্টা চেয়ারে বসে গেছেন, তারা জানেনও না একটা সরকার কীভাবে পরিচালনা করতে হয়, একটা সচিবকে কীভাবে হ্যান্ডলিং করতে হয়। সুতরাং সেক্ষেত্রে আমরা মনে করি যে একটা রাজনৈতিক দলই, আপনার রাজনৈতিক দলের সরকারই আপনার সঠিকভাবে সংস্কার করতে পারবে। আমরা নির্বাচন কমিশন সহ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্কারটা চাই সেটা হলো যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন অতীতের মতো তার নির্বাচন হবে না, বর্তমানে যে প্রশাসন যন্ত্র আছে সেই প্রশাসন যন্ত্রটাকে আরও অধিকত নিরপেক্ষ করে, এবং অতীতে যারা এই নির্বাচনটাকে আপনার কলঙ্কিত করার জন্য দায়ী, সেই আপনার হাবিবুল আউয়াল, রকিবুল হুদা আপনার সহ যারা আছেন এদেরকে গ্রেপ্তার করা দরকার, এবং যারা 2018 সালে মানে দিনের ভোট রাতে করেছেন তাদেরকে গ্রেপ্তার করে নিরপেক্ষ একটা প্রশাসন যন্ত্র তৈরি করা দরকার। এবং পুলিশের মধ্যে বোধোদয় হয়েছে, এবং পুলিশ এখন উপলব্ধি করছে যে তারা খুব অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে, এবং সেসব পুলিশ তো পালিয়ে গেছেন। যেসব পুলিশ আছেন তারাও একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে অন্তর নয়। যে কারণে আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। অন্য যে কোনো চিন্তা, কিছু কিছু বিপজ্জনক চিন্তা, কিছু কিছু আপনার দুষ্টবুদ্ধি লোকের মাথার মধ্যে খেলাধুলা করছে, কিছু আপনার নষ্ট পচা বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিচ্ছে ছাত্রদেরকে, ছাত্রদের কর্মমতী ছাত্রদেরকে বুদ্ধি দিচ্ছে এক সময় একরকম। কখনো তারা বলে গণপরিষদে নির্বাচন হতে হবে, কখনো তারা বলে যে গণভোট হতে হবে, কখনো তারা বলে যে আপনার স্বাধীন সরকার নির্বাচন কথা বলছে। আমি এখানে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনের কথা স্বপ্নের মধ্যে যেন কল্পনা না করে, এবং নির্বাচন প্রলম্বিত করে কিংস পার্টিকে ক্ষমতায় বসানোর চিন্তা এটা যেন স্বপ্ন না করে। কিন্তু সাদাত হোসেন সেলিম, আপনি বলছিলেন সরকার সংস্কার বাস্তবায়নের সক্ষমতা রয়েছে কিনা সে বিষয়ে আপনি প্রশ্ন তুলছেন, তাহলে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সরকার কিভাবে নিশ্চিত করবে সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছে। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আবারও ফিরছি আলোচনায়। সাদাত হোসেন সেলিম, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনি সংস্কার বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আগের অংশে। একটু জানতে চাই তাহলে এই সরকার নির্বাচন কেন্দ্রিক সংস্কার কিভাবে করবে। আমরা যদি পুলিশের সংস্কারের বিষয়ে আসি, আমরা দেখেছি পুলিশের ব্যাপক রদবদল হলো, পুলিশের পোশাক বদলের এক ধরনের সিদ্ধান্ত হলো, চরিত্র বদলালো কি? না, সেটা ব্যাপারটা ওই রকম না। আপনার আসলে সরকার আপনার যে উপদেষ্টারা আছেন তারা অনেকেই আপনার অনভিজ্ঞ এবং অদক্ষ, যে কারণে অনভিজ্ঞ অদক্ষতার কারণে তারা তাদের নিজেদের মন্ত্রণালয়ের দায়িত্বটা সামলাতে পারছেন না। আমি সে অর্থে বলছি, আপনার ধরেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার উন্নতি, সড়ক শৃঙ্খলা, তারপরে সরকারি প্রতিষ্ঠানের আপনার লাগাতার আপনার লসের মধ্যে তারা কোনো পরিবর্তন করতে পারছেন না। আপনার ধরেন যে সংস্কারটা বলি, আমরা সংস্কার বলতে কী বুঝি, হঠাৎ করে 40,000 টাকার টিকিট 2 লাখ টাকা হয়ে গেল, সেখানে এই সংস্কার মানে কেন করতে পারছেন না জিনিসটাতে? আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির মধ্যে যে সিন্ডিকেটটা, সেই সিন্ডিকেটটা কেন ভাঙতে পারছেন না? তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা সুনির্দিষ্টভাবে ক্রিমিনাল যারা, তাদেরকে কেন এখন পর্যন্ত পদায়ন রাখা হয়েছে, ইত্যাদি ব্যাপারগুলো আমাদের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। যে কারণে আমরা মনে করি যে সরকার যেই রকম সংস্কার কমিটির রিপোর্টগুলো আসলে বাস্তবায়ন করতে পারবে না, এগুলো নির্বাচিত সরকারাই করবে, যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে। এই সরকারের তো নিজস্ব কোনো ম্যান্ডেট নেই এবং নিজস্ব কোনো এজেন্ডা নেই। এখন যদি অন্য কারো এজেন্ডার মধ্যে ঢুকে যায় তাহলে সেটা মানে সংকটের সৃষ্টি করবে। যে কারণে আমরা চাই যে আসলে অন্য কোনো এজেন্ডাতে না ঢুকে ওনারা নির্বাচন দেখ, নির্বাচনটা সুস্থ হবে। এবার যেহেতু এবার আপনার প্রশাসনের মধ্যে এক ধরনের শিক্ষা হয়েছে,
মানুষের মনোজগতে একটা সংস্কার হয়েছে, ব্যবসায়ীদের মনোজগতে একটা সংস্কার হয়েছে, রাজনীতিবিদদের মনোজগতে একটা সংস্কার হয়েছে। আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা আশা করতে পারি। এবং এটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকারের সদিচ্ছাটাই যথেষ্ট। এবং মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের সদিচ্ছা আছেন, এবং উনি বারবার বলছেন যে এমন একটা নির্বাচন করতে চান যে নির্বাচনটা সারা পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি করতে চান। সেই হিসেবে আমরা নির্বাচনটাই চাই। অন্যান্য যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, এবং ধরেন ছাত্রদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, ছাত্রদের রাজনৈতিক দল, এটা তো শুনতেই আমাদের কাছে ভালো শোনাচ্ছে না। ছাত্রদের তো রাজনৈতিক দল হয় না, ছাত্রদের হয় ছাত্র সংগঠন, আর ছাত্ররাও করে লেখাপড়া। এখন লেখাপড়া বাদ দিয়ে প্রত্যেকটা ছাত্র যদি এখন রাজনীতির সাথে জড়িত হয়ে যায়, আপনার 21 বছর বয়সের মধ্যে যারা যদি এমপি হওয়ার স্বপ্ন দেখে, এবং প্রত্যেকটা আপনার সমন্বয়ক পরিচয় দিয়ে যদি ইউনিয়ন পরিষদে আরম্ভ করে আপনার জেলা উপজেলায় যদি একটা ত্রাসের রাজত্ব কায়েম করে, সেটা আমাদের জন্য কোনো অবস্থায় ভালো নয়। এবং সেই জিনিসটাই হচ্ছে, এবং সেই জিনিসটা থেকে একই বিষয়ে আগের অংশে আপনিও বলছিলেন যে ছাত্ররা কিংস পার্টি গঠন করতে যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে আমরা এই গুঞ্জন বহুদিন ধরেই দেখছি, সেখান থেকে আবার ছাত্ররা অভিযোগ করছে যে তরুণদের রাজনীতি অনেকেই সহ্য করতে পারছে না। না, রাজনীতি তো ভাই ছাত্ররা কি আন্দোলনে প্রথম করলো? 52 সনে করে নাই? তখনকার ছাত্র নেতৃবৃন্দ গিয়ে সবাই ক্ষমতায় বসে গেল। তারা রাজনীতিবিদ হচ্ছে আরো 20-25 বছর পরে। 62 শিক্ষা আন্দোলনে যারা নেতৃত্ব দেয় সবাই কি ক্ষমতার অংশীদারিত্ব চেয়েছিল? 69-এর গণ অভ্যুত্থানে, ঐতিহাসিক 11 দফা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, কি অসাধারণ নেতৃত্ব ছিল। তারা কি সবাই গিয়ে রাজনীতির মাঠে গিয়ে এমপি হয়ে গেল, মিনিস্টার হলো? 71-এ মহান মুক্তিযুদ্ধের ছাত্র তরুণরা রক্ত দিল, অস্ত্র হাতে যুদ্ধ করলো। তারা তো সবাই ফিরে এসে বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা শুরু করে দিয়েছে। তারা কি গিয়ে বলছে যে আমাকে অংশীদারিত্ব দাও, আমরা ক্ষমতায় যেতে চাই? কেউ করে নাই। প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকারে বলেছে যে রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরই রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন এবং অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। আপনারা নির্বাচন করেন, চাকসু রাকসু ইকসু এগুলোতে যান, ইউনিয়ন কলেজ ইউনিয়নের নির্বাচনগুলো, সেখান থেকে জাতীয় নেতা বেরিয়ে আসবে। তার মধ্যেও যদি আপনারা কিছু করতে চান করেন, কিন্তু আপনি সরকারের সাহায্য সহযোগিতা সমর্থন নিয়ে কেন কিংস পার্টি করবেন? অতীত কিংস পার্টি তো ইউনূস সাহেবের বুঝতে চাই ছাত্রদের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ সমস্যা না কিংস পার্টি গঠনের সমস্যা, কোনটা আসলে সমস্যা বলে মনে করছেন? সমস্যা হচ্ছে সরকারের থেকে, সরকারের সমর্থন পুষ্ট হয়ে, এবং প্রফেসর ইউনূসের আমি বলবো প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে তারা এই সাহসটা পেয়েছে। তারা আমাদের দেশের নাম পাল্টিয়ে দিতে চায়, তারা 71-কে মুছে ফেলতে চায়, তারা 72-কে কবর দিতে চায়। এগুলো অসাধারণ কাণ্ড। আপনি বুলডোজার নিয়ে এগুলো শুরু করে দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে হামলা করছেন, ওখানে লুটপাট হচ্ছে। এগুলো কি কালচার শুরু করেছেন? এগুলোকে আমাদের এই গণ অভ্যুত্থানের এগুলোকে ফসল আমাদের। আমরা তো গণ অভ্যুত্থানকে হারিয়ে যেতে চাই না, আপনাদেরকে যুগে যুগে স্মরণ করতে চাই। কিন্তু আপনাদের যে কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন, এবং সরকারের মদত পৃষ্ঠে আমরা দেখতেছি, আপনারা যে বড় বড় সমাবেশ করতে, আপনারা তো শুনতে পাচ্ছি প্রশাসনের সহযোগিতা নিচ্ছেন বিভিন্ন জায়গায়। ডিসিএসপিরা নাকি ডাইরেক্টলি তাদেরকে সহযোগিতা করতেছে। মাঝখানে একবার চেষ্টা করছিলেন সমস্ত ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে তাদেরকে আপনাদের দলে অন্তর্ভুক্ত করবেন, সেটা ফেল করেছে। এখন ওই জন্যও বলেন যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন আগে হবে। ওনারা মনে করছেন ওদের দিয়ে একটা সংগঠন, এটা হয় না। আমি বারবার বলতেছি প্রফেসর ইউনূস সাহেব, আপনি এটার মধ্যে জড়াবেন না। আপনি ওদেরকে বললেন প্রোক্লেমেশন অফ রিভলিউশন, এটা হইতে পারে প্রোক্লেমেশন একটা দেশে বারবার? আমরা তো প্রোক্লেমেশন ইন্ডিপেন্ডেন্স তো দিয়েছি 10ই এপ্রিল, আবার নতুন করে কিসের প্রোক্লেমেশন? আপনি এই আন্দোলনের একটা সঠিক নামও আমরা এখনো দিতে পারিনি। সুতরাং এগুলোতে মনোযোগ দেন। আহত হয়েছে, নিহত এই পরিবারগুলোকে দেখেন, কিছু কিছু কাজ শুরু করেছে অনেকদিন পরে। প্রোক্লেমেশন নিয়ে আমার প্রশ্ন আছে, পরবর্তী অংশে ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ছাত্রদের নতুন রাজনৈতিক দল এখনো গঠন হয়নি, আসতে যাচ্ছে, সেই রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক দলগুলো কেন আসলে এতটা শঙ্কিত? কোনোভাবেই শঙ্কিত নই। আমরা শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, এবং তার সেই বহুদলীয় রাজনীতির ব্যবস্থা প্রবর্তনের হাত ধরেই কিন্তু আওয়ামী লীগ সহ, কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল আবার রাজনীতির ময়দানে ফিরে এসেছিল, যেটা শেখ মুজিবুর রহমান বাকশালে বিলীন করে দিয়ে গেছিল। তো সেই দল বিএনপি, আমরা কখনো অন্য দলের উত্থানকে এইটাকে আমরা শঙ্কিত মনে করি না। আমরা তাদেরকে আগাম স্বাগত জানিয়েছি।
আগাম স্বাগত জানিয়েছি। আমরা বলি তাড়াতাড়ি ভাই রাজনৈতিক দলটা করো, তাড়াতাড়ি রাজনৈতিক দলটা করে আসেন রাজনীতির ময়দানে, তখন রাজনীতি দিয়ে আপনাদের সাথে কথা হবে, মোকাবেলা হবে। অতি দ্রুত নির্বাচনটা দেন, দেশকে রক্ষা করেন, দেশকে বাঁচাই, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করি। সর্বোপরি এই জুলাই আগস্ট সহ গত 15 বছরের আন্দোলনের যে ত্যাগ তিতিক্ষা এবং যে জনগণের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল একটি নতুন বাংলাদেশ গড়ার, সেটা আমরা কাজ শুরু করি। আমরা কখনোই শঙ্কিত নই। জনাব ইমরান সালেহ প্রিন্স, ইতিমধ্যে মহাসচিব জানালো বিএনপির যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, কিন্তু তারপরেও শোনা যাচ্ছে আগামীকাল থেকে নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বেশ কিছু দাবিতে মাঠের কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। উদ্দেশ্য কি, সরকারকে চাপে ফেলা? কখনোই নয়। আমরা কি রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি নিবে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা করলেই সরকারকে চাপে ফেলার বিষয়টা থাকবে? আমরা যে 4টে ইস্যু নিয়ে আমরা যে জনসমাবেশগুলো করছি, গত 6 মাস তো আমরা বারবার এই 4টে ইস্যু জনগণের সামনে আমরা তুলে ধরেছি। জনগণ আমাদেরকে বলেছে আপনি গ্রামে যান। আমি সরাসরি এখন আমার এলাকা থেকে আসলাম আপনাদের স্টুডিওতে, গত 3 দিন 4 দিন থেকে আসলাম, মানুষের সাথে কথা বলেছি। তারা একটাই বক্তব্য যে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কবে কমবে। আমরা তো আওয়ামী লীগ আমলে তাদেরকে, জনগণকে আমরা আশ্বস্ত করেছিলাম, আওয়ামী লীগ এই সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। তো আজকে তো জনগণ বলে যে আজকে তো আওয়ামী লীগ নাই, তো এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেন কমছে না? এর জবাব কি আমরা দিতে পারি? জনগণ তো দিন শেষে আমাদের সাথেই কথা বলে, দিন শেষে আমরাই জনগণের কাছে জবাবদিহি করি। আওয়ামী লীগ নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আছে, কিন্তু জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যান না, তাই না? জনগণের কাছে আমাদের যেতে হয়, কথা বলতে হয়। তারা তো আমাদেরকে এই প্রশ্নটা করে, এর কোনো জবাব নেই। তো এইটা নিয়ে যখন আমরা জনগণের বারবার আমরা সরকারকে বলেছি, কিন্তু আমরা দৃশ্যমান কোনো কিছু সরকারের কাছ থেকে দেখতে পাইনি। এই সিন্ডিকেট বলেন তো কেন ভাঙা সম্ভব হলো না? সম্প্রতি অর্থ উপদেষ্টা যেমনটি জানিয়েছে যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এখন 3টি পক্ষ। কোন 3টি পক্ষ? সরকারের অর্থ উপদেষ্টা সাহেব যদি জানেন, অভিযোগের তীর কিন্তু রাজনৈতিক দলের প্রতিও দিয়েছে। শুনুন, এটা নিজেদের, আমি এই কথাগুলো সরকারের উদ্দেশ্যে বলতে চাই না। যেটা বলতে চাই যে ব্যর্থতা যদি কারো থাকে, সে ব্যর্থতার দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর চাপানোর কোনো সুযোগ নেই। সরকার কি এই পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কাছে এই সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে সহযোগিতা চেয়েছে? বরঞ্চ রাজনৈতিক দলগুলো উপযাচক হয়ে সরকারকে বলেছে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা সেই জন্য বলেছি যে আমাদের যে সরকারের প্রতি সমর্থন, এটাকে মানে প্রস্তান্তিত করার জন্য, মানে শর্তহীন রাখার জন্য সরকারকে দায়িত্ব দিতে হবে। সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড় একটা সম্পর্ক গড়ে তুলতে হবে, যে সম্পর্কের মধ্য দিয়ে আমাদের মধ্যে বোঝাপড়া হবে এবং আমরা একে অপরকে সহযোগিতা করব। আপনি বলুন তো, এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট দায়ী বাড়ার জন্য, সেই সিন্ডিকেট ভাঙার জন্য সরকার এ পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে না রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছে আপনারা বলুন, আপনারা সহযোগিতা করুন, পরামর্শ দিন? এই পরামর্শ চাইলে তো আমরা দিতে পারতাম। তখন যদি আমরা যদি এগুলো না করতাম, নাকি রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার অভাব, আমি সেই বিষয়টি বুঝতে চাইবো বিরতির পর। দর্শক, দেশের প্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সরকারের সাথে দূরত্ব গোছাতে রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে? অবশ্যই দায়িত্বশীল আচরণ করছে। রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বারবার আহ্বান করছে এই দূরত্ব ঘোচানোর জন্য, এবং বারবার বলছে, বারবার যাচ্ছে, তাদের সাথে কথা বলছে। আমরা নিজেরাই নিজেদের তাগিদে যাচ্ছি। সরকার যে কয়বার ডেকেছে তখনও গিয়েছি, আবার আমরা যখন তাগিদ অনুভব করেছি আমরাও যাচ্ছি। কিন্তু সেই দূরত্ব কতটুকু ঘুচবে সেটাই হচ্ছে বড় বিষয়। রাজনৈতিক দলগুলোর সাথে একটা টোটাল সংলাপ দরকার সরকারের। এই পর্যন্ত কিন্তু এই সংলাপটা হয়নি। যেই আলোচনাগুলো বৈঠকগুলো হয়েছে সরকারের আমন্ত্রণে বা তাদের অভিপ্রায়ে, সেগুলো হয়েছে ইস্যু ভিত্তিক। সরকার কোনো বিপদে পড়েছে বা কোনো মতামত নেওয়ার প্রয়োজন মনে করেছে তখন ডেকেছে। আধা ঘন্টা 1 ঘন্টার একটা বৈঠক, আধা ঘন্টা 1 ঘন্টার বৈঠকে এই মানে সংলাপ হয় না। টোটাল একটা সংলাপ দরকার। সেই সংলাপের মধ্য দিয়ে আপনার এই দূরত্বটা আরো ঘুচবে বলে আমরা মনে করি। আর
আমি যেটা বলছিলাম, আপনি এর আগে আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে আমাদের এই জনসভার কর্মসূচিগুলো সরকারের প্রতি চাপ কিনা, আমরা 6 মাস তো অপেক্ষা করেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিন্তু জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসে নাই। সরকারের কাছ থেকে আমরা নির্বাচনের রোডম্যাপ পাইনি। প্রশাসনের মধ্য থেকে এবং বাইরেও আওয়ামী লীগের যে দোসররা ছিল তারা কিন্তু এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, এখনো কিন্তু তারা করেনি, মানে ষড়যন্ত্র থেকে নিবৃত্ত হয় নাই। এখনো কিন্তু এই গণহত্যাকারী যারা রয়েছে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে, দেশের ভিতরে থেকে বিভিন্ন রকম চক্রান্ত করছে, মাঝে মধ্যে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। এবং এই যে দেখেন তারা কর্মসূচি কি লিফলেট বিতরণ, হরতাল, অবরোধ, তারা মতো কর্মসূচি দেওয়ার সাহস পাচ্ছে। এই ব্যর্থতা কার? এই দুর্বলতা কার? কেন এখন পর্যন্ত আমরা এই যে অপারেশন ডেভিল হান্ট যেটা আমাদের সুব্রত দা বলেছেন, এত দেরিতে কেন? এটা তো 8ই আগস্ট থেকে তো হওয়ার কথা ছিল, 8ই আগস্ট হওয়ার কথা ছিল। শুধু অপারেশন ডেভিল হান্ট করে আপনার শহরে বন্দরে আপনার আওয়ামী লীগের কর্মী বা যারা এই মানে কি বলে অনৈতিক কাজগুলো করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদেরকে ধরবেন? প্রশাসনের মধ্যে যে ডেভিল বসে আছে সেই ডেভিলদের কি হবে? যারা সরকারকে গত 15 বছর টিকিয়ে রেখেছে, সার্ভ করেছে, সরকারকে আওয়ামী লীগের লোকদেরকে দুর্নীতি লুটপাট করার সুযোগ করে দিয়েছে, নিজেরাও দুর্নীতি লুটপাট করেছে। রাজনৈতিক দলের মাঝেও তো আসলে ডেভিল আছে। সেই অবশ্যই সেই ডেভিল যদি থাকে আপনি ধরেন, আপনি নিষেধ করেনি তো কেউ। রাজনৈতিক দলগুলো পূর্ণ সহযোগিতা থাকবে, অবশ্যই থাকবে। শুনুন, এগুলো এই যে কথার মার পেছে আমরা যদি অনেক বিষয়গুলো এভাবে হালকা করে ফেলি তাহলে কিন্তু হবে না। আসল ডেভিলটা কে, কারা? সেই আসল ডেভিলের গোড়াতে আমার হাত দিতে হবে। ইমরান সালেহ প্রিন্স, আপনি বলছেন যে প্রশাসনের ভেতরে আসলে ডেভিল আছে, কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে উপদেষ্টা নাহিদ ইসলাম যেমনটা অভিযোগ করেছে প্রশাসনের উপর থেকে নিচের স্তরে সবই বিএনপির লোক। ডেভিলটা কে তাহলে? এটা যদি উনি বলে থাকেন এটা সত্যের অপলাপ। বিএনপি বলে তো কিছুই নেই। বিএনপি কে? এখন বিএনপির কোনো কর্মীকে কি ওখানে আপনার প্রশাসনে তারা জায়গা দিয়েছে? চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সচিব বানিয়েছে? বিএনপির কোনো নেতাকে কি আপনার প্রশাসনে তারা বসিয়েছে? কারা বসছে আমরা নিজেরাও তো জানি না। আমরা নিজেরাও তো এদেরকে দেখে হতবাক। আপনি ধরেন সচিব থেকে ইউনো পর্যন্ত যে এই আওয়ামী ডেভিল যারা রয়েছে তাদেরকে কি সরানো হয়েছে? এই যে আপনি একটু আগে সেলিম ভাইকে বলেছেন সংস্কার রদবদল, সংস্কার আর রদবদল তো এক না। রদবদল হচ্ছে আমাকে এই চেয়ার থেকে সরিয়ে ওই চেয়ারে দেওয়া। আমি যদি আওয়ামী লীগের ডেভিল হয়ে থাকি তো ওই চেয়ারে বসে তো আমি ডেভিলগিরি করবো। কিন্তু সংস্কারের যে বিষয়, সংস্কারটা কিন্তু এখনো আসে নাই। সংস্কার আসছে না। এই সংস্কার করতে 6 মাস লাগে না। আপনি যে প্রশ্নটা করেছেন যে সরকার যদি উনি বলেছেন যে পূর্ণাঙ্গ সংস্কার সক্ষম না, তাহলে নির্বাচনের সংস্কার কিভাবে হবে? নির্বাচনের সংস্কার ছোট সংস্কার, সেটা করতে সকলের সহযোগিতা দিয়ে সেটা সম্ভব। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিশ্লেষকরা বলছে যে আওয়ামী লীগের স্টার ডেভিলরা তো অনেক আগেই পালিয়েছে, এখন ডেভিল কারা কিভাবে চিহ্নিত করবে সরকার? এবং সেটা তো সরকারের সহযোগিতায় তারা পার হয়েছে। তো এখন হ্যাঁ, সমাজে তো দুষ্ট লোক এখনো রয়ে গেছে, বা আওয়ামী দোসররা নানান জায়গায় বসে নানান ষড়যন্ত্রের মধ্যে আছে। এটা তো শুধু মাঠ পর্যায়ে না, প্রশাসনের পর্যায়েও তো বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। আপনি 2014 যারা করেছে নির্বাচন, 2018-তে বা 2024-এ সমস্ত ডিসি এসপি ওরা তো বিভিন্ন জায়গায় আছে, আরও উচ্চ পদে আসীন হয়ে আছে, বা সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে তারা নিয়োজিত আছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গাজীপুরের ঘটনায় 4 জন, একজন পুলিশ কমিশনার সহ আরও 3 জনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তো এগুলো প্রশংসনীয় উদ্যোগ। এটা আরও অনেক বিস্তৃতভাবে এটা করতে হবে। আমার যেটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, সরকার যত সময় নেবে তত লেজে গোবরে করে ফেলবে। আমরা বলি না প্রত্যেক পথ হারাইও না, তো ইউনূস সাহেব পথ হারাইলে তো আমরা বিপদে পড়ব। সুতরাং আপনি সঠিক পথে থাকা অবস্থায় নির্বাচনটা দেন, সম্মানের সাথে আপনাকে আমরা রাজনৈতিক সরকারে দিয়ে দেন, আপনি সম্মানের সাথে যেতে পারবেন। তা নাহলে 111 তো যা করেছে পালিয়ে গেছে সবাই। আমরা চাই না আপনারা বা উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা সঠিকভাবে যে কয় মাস আছেন আরও কাজগুলো করেন। আর সংস্কারেরটা এত বিস্তৃতি ঘটানোর দরকার নেই, এটা আপনারা পারবেনও না সবটাই। আপনি সংবিধানে কেমন হাত দেবেন? সংবিধান সংস্কার করা যাবে?
অন্যান্য বিষয়ে যে সংস্কার করবেন ওটা দ্রুত করে দেন না, অসুবিধা তো নাই। তো সেটার জন্য আপনি 15 তারিখ থেকে আলোচনা করবেন। এই আলোচনা কি 1 মাস ব্যাপী হবে? আপনি এটা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে শেষ করেন, তারপরে মূল কাজে যান। আমার কথা হবে আপনি নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারটা প্রয়োজন সেটা গুরুত্ব সহকারে জরুরি ভিত্তিতে সেটা করেন। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। শাহাদাত হোসেন সেলিম, সর্ষের ভেতরে যদি ভূত থাকে, অর্থাৎ সরকারের মধ্যেই যদি ডেভিল থাকে, সেটা সরকার কিভাবে নিশ্চিত করবে, চিহ্নিত করবে কিভাবে? না, সরকারের পক্ষে চিহ্নিত করাটা কোনো রকমেই আপনার অসুবিধা হওয়ার কথা না। দেখুন 2024 সালে যে নির্বাচন হয়েছে 2% জনগণ ভোট দেয়নি। আমরা ধরে নিলাম যে কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ 4% ভোট দিয়েছে, সেখানে তারা এটাকে 40% ঘোষণা করেছেন। এই যে একটা অপরাধ, ফৌজদারি অপরাধ করেছেন যেসব কর্মকর্তা, নির্বাচন কমিশন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 2018 সালে যাদের উপর ইমানি দায়িত্ব ছিল নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য, তারা এমন নির্বাচন করেছে যে কোথাও প্রার্থী পেয়েছে 2000 ভোট, কোথাও পেয়েছে 2 লাখ ভোট, এবং সমস্ত ভোটগুলো হয়েছে রাতের বেলায় এবং ডিসিএসপিদের প্রত্যক্ষ মদদে। তারা এখন বড় বড় প্রাইম পোস্টিংয়ে আছে। তাদেরকে সাসপেন্ড করাটা তো অন্যায় কিছু না। তাদেরকে সাসপেন্ড করে তুলনামূলকভাবে যারা নিরপেক্ষ তাদেরকে আপনারা জায়গার মতো বসান, আপনার কিছু আপনার চুক্তিভিত্তিক নিয়োগ দেন এবং প্রশাসনটাকে গতিশীল করেন। এই কাজগুলো তো আপনারা করতে পারছেন না। তো এখন এই কাজগুলো করতে না পারার কারণে প্রশাসনটা একেবারে স্থবির হয়ে গেছে। কেউ কোনো কাজ করছেন না, কোথাও কোনো কাজ করছে না, না পুলিশ প্রশাসনে না সচিবালয়ে। যে কারণে উপদেষ্টা যারা আছেন তারাও ঠিক সেভাবে দক্ষ নয়, যে কারণে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপর লাভ করছেন না। দ্রব্যমূল্য উদ্যোগটি ঠেকানোর জন্য যে সিন্ডিকেটটা আছে, এই সিন্ডিকেটের সাথে কোনো রাজনৈতিক দল জড়িত যদি থেকে থাকে তাহলে তো তারা রাজনৈতিক পরিচয় নেই, তার পরিচয় দুষ্কৃতিকারী। সেই দুষ্কৃতিকারীদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না কেন? আপনার একজন কৃষক থেকে ভোক্তা পর্যন্ত আনার জন্য আপনার কৃষকও যেন ন্যায্য মূল্যে আপনার জিনিসটা বিক্রি করতে পারে এবং ভোক্তাও যেন সহনীয় পর্যায়ে সেটা কিনতে পারে, সেই ব্যবস্থাটা আপনি করতে পারছেন না কেন? আপনি তো কিছুই করতে পারছেন না, একেবারে কিছু করতে পারছেন না। সুতরাং আমি মনে করি যে আমরা এই সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছি এবং সামনাসামনি আহ্বান জানিয়েছি যে আপনি এই উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করে আপনি একটা দক্ষ উপদেষ্টা মণ্ডলী সাজান। ওনারাও একটা নাট্যকারকে এনে বসিয়ে দিয়েছেন এই সময়, এই কঠিন সময় একটা নাট্যকারের পক্ষে একটা উপদেষ্টার দায়িত্ব পালন করে দেশ পরিচালনা করা সহজ ব্যাপার নয়। অনেক ভালো ভালো লোক আছে, অনেক দক্ষ লোক আছে, অনেক দেশপ্রেমিক লোক আছে, অনেক অভিজ্ঞ লোক আছে, তাদেরকে আপনারা। আপনাকেও দর্শক এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।